সবচেয়ে সহজ পদ্ধতি হলো কৃত্রিম কি ইংরেজিতে আমরা বলি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার আগে আমাদের কি করতে হবে, এই রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে আমার আইডিয়া থাকবে। বোঝা যাচ্ছে? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যদি আমরা প্রপারলি না বুঝি, আমরা হয়তো থিওরিতে পড়ছি, প্র্যাকটিক্যালি যদি আমরা না দেখি, তাহলে কি হবে, মাঠ পর্যায়ে আমি যখন কাজ করতে যাব তখন এই যে গান আছে, আমি দেখা যাবে যে গান আমি সার্ভিক্স পাস না করে দেখা যাবে যে অন্য একদিকে ঢুকাই দিছি, কিংবা হতে পারে এটা দিয়ে জোরে ধাক্কা দিছি, বোঝা গেছে? এই জন্য ভালো করে শিখতে হবে। আমার ক্যান ম্যানেজমেন্ট কি হবে সেটা শিখবো, আমি শীত কিভাবে বানাবো সেটা শিখবো, ওটা আমরা পরে আপনাদেরকে শিখবো। আপাতত আপনাদেরকে যেটা এখন শেখানো হবে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গানের কোথায় কোন পার্ট আছে আমরা থিওরি করছি, প্র্যাকটিক্যালি এখন আমরা। তো এটা একটা সংগৃহীত জরায়ু, এইখানে মানে জনিপথ ছিল, কিন্তু এই জায়গায় কি ছিল, আর রিপ্রোডাক্টিভ মানে ওপেনিং যেটা ভ্যাজাইনা ছিল। তো ভ্যাজাইনা এটা গেল, যাওয়ার পরে এই যে এইটা আছে হচ্ছে কি ইউরিনারি ব্লাডার, মূত্রথলি, এখানে পেশাব থাকে। হ্যাঁ, আরেকটা দেখেন, আর এইটার উপরেই কিন্তু এইটার উপরে না নিচে মূত্রথলি থাকবে, সেই জিনিসটা যদি আপনি ডিটেক্ট করতে না পারেন, যদি না জানেন, তাহলে কি করবেন, গান এই দিকে না ঢুকায় দেখা দিবেন কি ঢুকাই দিচ্ছেন এইদিকে। বোঝা গেছে? এই কাদির বোঝা গেছে? কাশেম বোঝা গেছে? তাহলে কি হবে যে আমি রিপ্রোডাক্টিভ অর্গানের জিনিসগুলো চিনবো, অ্যানাটমি চিনবো, লোকেশন চিনবো, কোথায় কি আছে। তো এখানে ছিল ভ্যাজাইনা ছিল, তারপরে ঠিক এখান দিয়ে আমি কি করব, আমি ভ্যাজাইনা দিয়ে যদি এরকম নিচের দিকে দেই, তাহলে নিচের দিকে থাকে না, না নিচের দিকে থাকে, কিন্তু ঢুকাইতে হবে প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ এর নিচেই রয়েছে মূত্রথলি। এই জিনিসটা তো এইভাবে থাকে না, আর নিচে আছে, যখন দেখা যাবে কি আপনি এরকম করে নিচ দিয়ে শুরুতেই ঢুকেছেন মূত্রথলিতে, কিংবা দেখা যাবে যে এখানে না ঢুকে অন্য জায়গায় ঢুকে শুধু আপনি ধাক্কাধাক্কি করবেন, ব্লিডিং হবে। এবং এর ভিতরে সিমেন যেহেতু দেওয়া আছে, টাইম ডিউরেশন বেশি হওয়ার কারণে সিমেনগুলো সব নষ্ট হয়ে যাবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাহলে কি হলো যে আমি এই গানটা ঢুকাবো হচ্ছে ঠিক এটা, তো এরকম এরকম থেকে তারপরে নিচের দিকে থাকবে। আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এই জরায়ুটা, এই টোটাল রিপ্রোডাক্টিভ অর্গানের টেন্ডেন্সি হলো ডাইন পাশে থাকা। কোন পাশে থাকা? ডাইন পাশে থাকা। বাম পাশে কেন থাকবে না গরুর? কে বলতে পারবে? আচ্ছা, একটু জটিল হয়ে যাচ্ছে। বাম পাশে থাকবে না কারণ বাম পাশে রুমেন থাকে। কি থাকে? রুমেন থাকে। রুমেন এখানে চেম্বারটা অনেক বড়, তো রুমেনের চাপে জরায়ু, এটা যদি গরু হয়, সে ফর এক্সাম্পল এটা একটা গরু, ঠিক আছে, তাহলে গরুতে আমি যদি বাম হাত দেই, তাহলে আমি ডাইন দিকে দিই, আর ডাইন হাত তো দেওয়াই যাবে না, কারণ ডাইন হাত এভাবে দিয়ে কি ডাইন দিকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই জন্য কি করতে হবে, জরায়ু সবসময় 99% গরুর হচ্ছে গরুর ডাইন পাশে। কোন পাশে থাকবে? বাম পাশে থাকবে না, কারণ বাম পাশে কি আছে? রুমেন আছে। বোঝা গেছে সবার? তখন কি করব, এইটা ঢুকানোর সময় আমি কি করব, এই যে এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এইরকম করে দিব, তারপরে এইরকম করে, তাহলে আমি কি করব, এই যে দিলাম, দেওয়ার পরে কি করব, এই যে আমি নিচে নামাইছি কিনা, এখন আমার কাজ হবে, এই যে গানটা কিন্তু ঢুকছে, এটা কিন্তু সার্ভিক্সের ওয়াল, মানে সার্ভিক্সটা কি রকম, সার্ভিক্সটা হচ্ছে যে এইরকম, এটা একটু বুঝতে হবে। এই যে সার্ভিক্সটা তো
আচ্ছা, গরুর সার্ভিসটা তো দেখা গেল কি এরকম করে এইরকম করে উঠে গেছে, ঠিক আছে। কাল বিকেলে আসবে। এইখানে একটা এরকম মুখের মতো আছে তো, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু রিং আছে, হ্যাঁ। এইগুলো থাকে অ্যাকচুয়ালি গরুটার থাকে হচ্ছে এইভাবে, এইরকম করেই বেশিরভাগ থাকে। এইগুলোকে কি করতে হবে, অনেক সময় এখানে একটা আছে সেবার একটা বল একটা এইরকম হয় আছে, একটা এইদিকে হয় আছে, রিং এক একটা এক এক দিকে আছে। তখন কি হবে, ওইদিকে তো আমি যদি লাইন গার্ড না আসেনি তাহলে কি হবে, এই যে ওয়ালটা আছে না, এই যে গানটা গিয়ে ঠিক এইখানে কিন্তু এগিয়ে গেছে, বুঝা গেল। আমি কিন্তু এইদিকে যতই ধাক্কা দেই গরুর ব্লিডিং হবে, ঢুকবেও না, গরুর মারাও যেতে পারে, কিন্তু ভিতরে ঢুকবে। তাহলে কি করতে হবে, আচ্ছা হাত ইনফেকশন হয়েছে আমার, ঠিক আছে, আমরা এই হাতে দিতে হবে। তাহলে কি বাম হাত না দিলে, আমি শিখাচ্ছি বাম হাত দিয়ে আর তাদেরকে মানে ডাইন হাত দিয়ে, কিন্তু তাদেরকে বলতেছি বাম হাত ব্যাস লেগে যাবে, ওরা বুঝতে পারবে। তাহলে আমি হাত দিলাম, আর তারপরে কি করতে হবে, আমি এই গান লোড করার আগে আমার কি করতে হবে, দেন আমি কি কাজ করব, আমাদেরকে বলবো ভালো করে গরু ধরতে, গরুটা ধরলো, গরুটাকে আমি কি করব, এই বাম হাত দিয়ে ডান দিকে চালাবো, কারণ এই পাশে কিন্তু জরায়ুটা নাই, বুঝা গেল, এই পাশে। এবার নিচের দিকে হাত দিলে কি হবে, আমি গিয়ে এইটা অটোমেটিক এইখানে গিয়ে আপনার হাত করবে, যখন প্র্যাকটিস হয়ে যাবে আপনাকে, যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো তখন অটোমেটিক ওইখানে আমার চলে যাবে। যাওয়ার পরে আমি কি করব, এই যে দুই আঙুল, এই দুই আঙুল দিয়ে কি করবো, জরায়ুটা সামনে যাবে, এই যে সার্ভিসের সামনে যাবে, ঠিক আছে, দুই আঙুল ধরার পরে কি হলো, এই বৃদ্ধাঙ্গুল আছে না, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি এটা যদি দেখি যে আমার ব্যালেন্স করার জন্য গানটা এদিকে কিন্তু এই হাত মরতে থাকবে, এটা কি করব, এই যে একটা ঢুকে গেছে, একটা কষ্ট করে একটা শব্দ দিচ্ছে, আমি বুঝতেছি, কিন্তু এই শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন, আপনি যখন দিবেন তখন বুঝতে পারবেন যে মনে হয় কিছু একটা শব্দ। তখন কি করব, আমি এই জায়গাটা ঢুকবো, ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে স্মুথলি এই জায়গাটা ঢুকবো। এই যে এখানে বেসিক্যালি বলে যে তিনটা রিং থাকে, কিন্তু আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি, স্যাররা বলছে যে তিনটা না আরেকটা রিং থাকে, সেটা হলো ফিউজ, মোশন ফিউজ একটা থাকে না, ওইটা ডিটেক্ট করাটা যারা খুব এক্সপার্ট তারা ভালো, তারা পারে না। তাহলে কি করবো, যে আমি কিন্তু এই যে ওয়ালে দেখাচ্ছে, এই যে ওয়াল, এই যে দিকে কিন্তু ওয়াল, এদিকে ধাক্কাধাক্কি করলে কিন্তু কোনো লাভ হবে না, এই যে বুঝা গেল। তাহলে কি করতে হবে, ওকে সিস্টেমে নিতে হবে, এই যে সিস্টেমে, এটা যে মধ্যেই আছে বিষয়টা কিন্তু তা নয়। এটা যে আপনি যদি মনে করেন যে এটা দিয়ে দিলেই যাবে, তা কিন্তু না। এই দেখেন, এই যে গেল উঠে গেছে, আর একটা আমি সার্চ করতেছি, ছিদ্র মিলাতে হবে, ছিদ্র যদি আপনার না হলে আপনি সারা দিন যদি চেষ্টা করেন, না এখানে বাইরে অনুভব, যতই আমি ধাক্কাই, হ্যাঁ, যদি ছিদ্রটা যদি না পাওয়া যায় তাহলে কি হবে, না যাবেই না। এই যে আমি মানে একটা রিং ঢুকছে, দুটা রিং ঢুকছে, থার্ড রিং এই যে যেখানে সে খেয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে থার্ড রিং এ যাচ্ছে, এই দেখেছে। আচ্ছা, এখন আমি তো রাস্তা চিনলাম, এখন আপনাদেরকে চিনাইতে হবে, আপনারা যদি না চেনেন তাহলে কিন্তু দিতে পারবেন না। আমি বুঝছি এই রিংটা কোথায়, এই রিংটা একটা আছে এইখানে, এইটা আছে সোজা, আর এই রিংটা আছে এই পাশে। মানে কি রকম ভাবে আছে, এই রিংটা যদি আমি এইভাবে যদি দেখাই তাহলে এই রিংটা আছে এইখানে, হ্যাঁ, এই দিকটা ঢুকেছে, তারপরের যে রিংটা আছে এটা ঠিকই আছে, তারপরেরটা আছে এইখানে। এখন আমি যদি এই দিক দিয়ে ঢুকাই তাও ঢুকবে না, আবার এই দিক দিয়ে ঢুকাই এখানে মনে করলাম তাহলে এটাও এখানে আছে, তাও যাবে না, এটা সিস্টেম করে দেখাইতে হবে। তখন কি করবে, এই যে চলে গেছে, হ্যাঁ, তখন চলে গেল না, এই চলে গেল না, এটা হচ্ছে এই কি বলে, আমি সার্ভিস পাস করলাম, পাস করার পর এই যে আমি সুন্দর করে
বডি অফ ইউটেরাস দিয়ে এই যে হর্ন অফ ইউটেরাস এই যে সামনে আপনি যে পাশে মনে চায় আপনি পুরো এখন 50-60 দিলে চলবে। এই যে এখন আপনার বিলুকেন টিউবে চলে যাচ্ছে এখন যে কোনো একটা হর্নে দিতে হবে। হ্যাঁ সার্ভিস পার করার পরে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে না? আচ্ছা সাইডে পার করার পরেও যদি আপনি ছেড়ে দেন তাও হবে। সার্ভিস পার আপনি যদি প্রথম পর্যায়ে যদি না পারেন, প্রথম পর্যায়ে 100% শিওর থাকেন 80% গরুর আপনি সার্ভিস একটা পাবেন। প্রথম হয়তো একটা দুটো বার করতে পারেন। আপনি কি করবেন এইখানেই ছেড়ে দিয়ে আসবেন। এই যে সার্ভিসের মুখের কাছে ছেড়ে দিয়ে আসবেন। যখন একটা ষাঁড় গাভীকে পাল দেয় সে কি সার্ভিস পার করে না? সে তো সার্ভিসের আগেই দিয়ে আসে। আমরা কি করি বীজ যেহেতু দেই 2,60,00,000 কত দেই 2,60,00,000 থেকে 3 কোটি 0.25 মিলি স্পান তার ভিতরে সিমেন্টের সংখ্যা থাকে 26 মিলিয়ন টু 30 মিলিয়ন মানে 10 মিলিয়ন সংখ্যা 1 কোটি 26 মিলিয়ন মানে 2,60,00,000 30 মিলিয়ন মানে 3 কোটি বোঝা গেল। এখন আপনি দেখবেন এভাবে হাত দিয়ে দেখে যে আপনি যদি মনে করেন যে জনাইকে চিকন এই আপনার কাছে মনে হলো যে বিলোটিন টিউবের হর্ন অফ ইউটেরাস পার করে আপনি একটু চিকন আপনি মনে করবেন না এটা ভালো হবে না, আপনি তখন এইদিকে দেন এইদিকে এই দেখেন এইদিকে এই দেখেন এই যেখানে ভাগ ছিল এই যে ভাগ আপনি এদিকে দিলে এটা যাবে এদিকে দিলে এইটা ঠিক আছে। এই হলো মেকানিজম ঠিক আছে। তো আমরা কি পারবো এখন করতে? হ্যাঁ যেটা আপনারা ট্রাই করবেন। আমাদের স্যার বাম হাত কি সার্ভিস পর্যন্ত যাবেন? বাম হাত তো সার্ভিস কি আপনি তো রেকর্ড দিয়ে সার্ভিস করবেন। হ্যাঁ বাম হাত ঢোকাইলে কতটুকু যাবে? কত আমরা সার্ভিস তো ধরতেই হবে। সার্ভিস তো আপনি ধরতেই পারবেন। অনেক সময় দেখা যাবে কি যে গরুর সার্ভিসটা মানে এই ইয়াটা মানে কি বলে এই রিপ্রোডাক্টিভ অর্গানটা অনেক বড় হওয়ার কারণে এটা দেখা গেল কি অনেক নিচে পড়ে গেছে খুঁজে পাওয়া যায় না। এরকম হাত দিয়ে ধরে টান দিয়ে সার্ভিসটা তুলে নিয়ে আসতে হবে, না হলে আপনি এইরকম করে দিতে হবে। আমি একটা হ্যাঁ অনেক গরুর নিচে থাকে তোমরা টানি নিতে কি কোনো সমস্যা না? টানি নিয়ে আসলে এটা হলো ফ্রি অর্গান। আবার সোজা গেল। হ্যাঁ হ্যাঁ গান পাস করতে শুরু এটা হাত দিয়ে ধরে তুলে নিয়ে আসবে। আমি আমার লাইভে এরকমও গরু পাইছি এই করার সময় দেখা গেল যে এত নিচে গরু টান দিয়ে তুলে আনলেও দেখা যায় কি এরকম আনলে এগুলো ভাঁজ হয়ে যায় মানে এত বড়। সে গরুর মুখ চলে আসে এইখানে কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে এত বড় আমার মতো লোকের এই তখন সে গরুকে আমি বীজ দেবো কি করে? তখন এবার ধরে এই যে এই সিস্টেমে বীজ দিতে হবে। এটা রিবনের ক্ষেত্রে হয়েছে না এরকম? স্যার আমি ইটের পর দাঁড়িয়ে বেচ দিচ্ছি মানে ভুল করে হ্যাঁ আমি আমার মতো লোক আমি টুলের উপর দাঁড়াই নাই কিন্তু বীজ দেওয়ার সময় গরুর ওপেনিংটা আমার ঠিক একদম আমার মুখের কাছে এত বড় হলিস্টিক ফ্রিজিয়ান কিন্তু তখন কি আপনি এইভাবে তুলে এইরকম করে বীজ দিবেন? তখন সম্ভব না। তখন ওই সিস্টেম দিয়ে ধরে এইরকম মানে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন এই বীজ বোঝা গেছে? স্যার আর প্রথম আপনি যেটা বললেন যে স্যার সার্ভিস পাওয়া খুব কষ্ট প্রথমত এই যে স্যার এই যে বীজটা আমি কোথায় দিছিলাম এখন দিছি তারপরে বাচ্চা হয়েছে তারপরেও বাচ্চা। তাহলে আমরা বুঝতে পারছি এটা তাহলে সার্ভিস শেষ করি ভাই। আমি 12টার সময় চলে যাবো আমার কাজ আছে শোনেন। তাহলে আপনারা এই জিনিসটা হচ্ছে হাতে কলমে আমি দেখাবো, দেখানোর পরে আপনারা প্র্যাকটিস করবেন। যারা থাকবেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ এটা করতে হবে। তাহলে আমরা আবার একটু রিভাইজ দিই। হ্যাঁ তো আচ্ছা আমরা একটু ইয়া হয় এখন কিন্তু যে ভিডিও আসেন স্যার যে ক্লাসে স্যার কি মিটিং করতে দেন স্যার? এখন যে ভিডিওটা হবে এটা হচ্ছে ইউটিউবে। এতক্ষণ যা বলছি এগুলো এমনি বলছি। এখন যে ভিডিও হবে এটা ইউটিউবে। ঠিক আছে তাহলে বি কেয়ারফুল। এখন সুন্দর করে শিখবেন। আমরা কি করব যে প্রথম থেকে শিখাবো। কি স্যার প্রথম থেকে শিখাবো? হ্যাঁ জান সেটা হলো যে গরুকে যা দেখলাম, গরুকে দেখার পরে গরু দেখা যাবে ফলস হিট এসছে 3 মাস আগে কি 4 মাস আগে গরুকে বীজ দিছে, হঠাৎ করে গরুটা ডাকছে আমারই ডাকলো আপনাকে, আপনি গিয়ে চিন্তা করলেন কষ্ট করে আসছি
এটা তো আমাকে কোনো ভিজিট দিবে না, বীজ একটা দিয়েই যায়। হ্যাঁ, না হলে তো আপনি কষ্ট করে এসেছেন, অথচ গরুর পেটের ভিতরে বাচ্চা আছে না? তখন আপনি চিন্তা করলেন যে সে তো বাচ্চা আছে, কি করি? এটা এরকম করে, একটু প্র্যাকটিস আছে ফিল্ডে। তখন বলে যে দেখেন আমি একটা সুপার কোয়ালিটির বীজ দিয়ে গেলাম, সুপার মেরিট বুলের, এই 4 মাসের ভিতরে বাচ্চা। 4 মাসের ভিতরে বাচ্চা হওয়া সম্ভব? এই সম্ভব। এটা বায়োলজিক্যাল বিষয়, এখানে বাচ্চা হওয়া সম্ভব? তাহলে এসব করবেন না। ইভেন বাচ্চা যদি থাকে, যদি ইয়াই করেন, গরুটার অ্যাবর্শন শুল দিবে, বোঝা গেল? এই জন্য এই কাজ করা যাবে না, কোনোদিন করবেন না। 2 নম্বরই করে কোনোদিন ফিল্ডে টিকে থাকা যায় না। টাকা এমনি এমনি 2 নম্বরই করবেন, আউট হয়ে যাবে। বোঝা গেছে? আর যার কনসেপশন রেট যত ভালো, ফার্স্ট সার্ভিস কনসেপশন রেট একটা জটিল টার্ম, এটা আপনাদের বোঝার এই মুহূর্তে দরকার আছে বলে আমি মনে করি না। মানে সোজা কথা, যার হাতে গাভী বেশি কনসিভ করবে, আপনাদের ভাষায় যে ভালো কোয়ালিটির সার্ভিস দিবে, যার হাতের বাচ্চার মান ভালো, সেই লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট দিনে 10টা 20টা করে। আর যদি টাকার পিছে যদি দৌড়ান, কোয়ালিটি ইনশিওর না করেন, তাহলে কি হবে? আপনি বেশি দিন না, বাচ্চা যখন আসা শুরু হবে না, রিপিট ব্রিডিং যখন বেশি হবে, আপনি ফিল্ড থেকে কিক আউট, মানে লাথি মেরে দেবেন। বোঝা গেল? এই জন্য খামারির সাথে কথা বললে খামারিকে ভালো সুপরামর্শ দেবেন, ভালো কথা বলবেন যে আপনার গরুটা আমি দেখলাম, গরুটার ভিতরে 3 মাস পরে সাধারণত মানে পারমিশন করে বাচ্চা বোঝা যায় না। এরপরে আপনি দেখা গেল যে 3-4 মাসের মাথায় ডাকে, অনেক সময় ডাকে, তো অনেক গাভী, ম্যাক্সিমাম গাভী ডাকে না, দেখা যায় যে 20-30% গাভী এরকম ডাকে, 40% গাভী অনেক সময় ডাকে। তাহলে এই গাভীকে যা যদি আপনি বীজ দেন, বাচ্চা বলে দেবে, দুর্নাম কিন্তু আপনার হয়ে যাবে যে বাচ্চা ছিল, ও আমার বীজ দিয়ে বাচ্চাটা ব্যবসা শেষ, ব্যবসা কিন্তু শেষ। এই কাজ করা যাবে না। তাহলে কি করতে হবে? হাত দিয়ে আপনি যদি দেখেন, আপনি শুনবেন, তার হিস্ট্রি নেবেন যে গরুটা বীজ দিয়েছিলেন কতদিন আগে, তাহলে জিজ্ঞেস করবে হয়তো যে 4 মাস আগে 3 মাস আগে বীজ দিয়েছিলাম, আবার ফির ভেঙে গরুটা ভরনা মানে ডাকে আসছে। দেখবেন যে গরুর মিউকাসও আসতেছে, বীজ হলেও ভাঙতেছে, কিন্তু গরু ডাকতেওছে, আসলে সব হলো ফলস। তখন আপনার মাথায় দেখতে হবে, এইটুকু আকল জ্ঞান থাকা লাগবে যে এই গাভীটা যেহেতু বীজ দিছে, 3-4 মাস যেহেতু গাভীটা ডাকে না, এখন ডাকে আসছে, হতে পারে গাভীটার ভিতরে বাচ্চা আছে কিনা একটু চেক করে নিন। তাহলে কি করতে হবে? আপনি গ্লাভস সুন্দর করে হাতে দিয়ে, এই গ্লাভস দেওয়ার সিস্টেমও আছে, গ্লাভস নিয়ে যদি আপনি টানাটানি করেন তাহলে কিন্তু গ্লাভসটা ছিঁড়ে যাবে। আপনার কি করতে হবে? এরকম ফু ওখানেও দিতে হবে, ওখানেও দিতে হবে। 1 ফু দিছি, ইয়া হয়েছে। আর আপনি যদি এইরকম করেন, দেন আপনার ওটা দেন, আমি দেখাই। এইটা যদি মুখটা অনেক সময় লাগবে, আর বাট যদি আপনার জ্ঞান যদি থাকে, এত টাইমই তো নাই, আপনি কি করবেন? এই যে ধরবেন, কারণ আপনার এই ফুয়ের সাথে আরো বাতাস, বাইরের বাতাস যাবে, আর যখন এইভাবে দিবেন আপনার মুখের বাতাসটাই যাবে। এই যে ভাই, বোঝা গেল? তখন এরকম করে চাপ দিয়ে সুন্দর করে এগুলো অনেক সময় বসাটাকে দেখে নিলেন যে কোনো ফাটা আছে কি, থাকতেই পারে। তাহলে দেখলেন, দেখার পরে দেখছেন যে এই পাশে হলো আমার মানে বৃদ্ধাঙ্গুল আছে, যে সুন্দর করে গ্যাসটা সহজ দিয়ে আপনি কি করলেন? হাত দিয়ে নিজে সেটে করে নিলেন। বোঝা গেছে? আচ্ছা, এইটা করার পরে কি করবেন? নারকেল তেল দিতে পারেন, আপনি যদি মনে করেন যে সয়াবিন তেল দিবেন তাও দিতে পারেন, তাহলে ওই জিনিসটা গ্লোসি হবে, পালপেশন করা আপনার জন্য সুবিধা হবে। আপনি কি করলেন? এই একটু ভ্যাসলিন দিবেন, কি একটু সয়াবিন তেল দিবেন, নারকেল তেল দিবেন। আমি যাদেরকে ট্রেনিং দিচ্ছি, আমি সবাইকে বলছি যে না, সরষের তেল তো ইরিটেশন হবে। হ্যাঁ, আপনি একটু চোখে দিয়ে দেখেন, জ্বলবে। আপনি আপনার এই রিপোর্টারটি পাওয়া একটু সরষের তেল দিয়ে দেখেন, পুড়বে না?
এই জন্য ওখানে সরষের তেল দেওয়া যাবে না। আপনি সয়াবিন দিতে পারেন, আপনি নারকেল তেল দিতে পারেন, ভ্যাসলিন দিতে পারেন। বোঝা গেল? কিন্তু মাঠ পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে কিচ্ছু দেয় না, সাবান পানি দেয়। সাবান পানি খালিও এটা দেওয়া যাবে না। আগে দিত যে সাবান পানি দিলে একটু পিছলাইতো, শ্যাম্পু দিত, কিন্তু এটা পরাসি ভাই, এটা দরকার নাই। একটা গরুকে যদি আপনি কমফোর্ট দিতে পারেন, বিদেশে আমরা দেখছি গাভীকে যত বেশি কমফোর্ট করা যাবে গাভীর প্রোডাকশন তত ভালো হবে। গাভীকে যত টাইট করে ধরবেন তার মানে কনসেপশন রেট, তার পারফরম্যান্স তত খারাপ হবে। তাহলে এটা দিলেন, দেওয়ার পর গোবরটা একটু বের করে নিয়ে আপনি দেখবেন যে আসলে বাচ্চা আছে কিনা। এই যে বাম পাশে কিন্তু হাত দিবেন, যেহেতু যারা এটা বাম পাশেই থাকবে, ডান পাশে থাকবে, ডান পাশে চাপ দিবেন। চাপ দিলে কি হবে? স্যার কত দূর দিতে হবে হাত? ওইটা এই ধরেন আপনি একটু ঢুকাইলে নিচে হাত দিলে আপনি মনে করবেন যে পেটের ভিতরে একটু হাত ঢুকছে, এইটুক হাত ঢুকছে, হাত ঢুকার পর আপনি মনে করবেন যে পেটের ভিতর থেকে ওর আডার ধরবো, ওর যে দুধ আছে আমি দুধ ধরবো, এইটা মনে করবেন। মানে এইটা ফিল করা লাগবে যে আমি ওর ভিতর দিয়ে ওর দুধ ধরবো। তো দেখা গেল কি যে ভিতর দিয়ে যে ধরতে গেছে, ধরতে অত দূর যাওয়াই লাগবে না, খামসা খামসি করা যাবে না। এরকম করে হাতটা এরকম করে দিয়ে এরকম করে দিলেই দেখবেন যে এটা তো জীবন, একটা জীবন রয়েছে, একটা জীবনের ভিতরে নড়বে। দেখা যায় আপনার হাতে এসে এসে নড়তেছে, মাথা বাজবে, না হলে পা বাজবে। কয় মাসে এটা পাওয়া যাবে? 4 মাসে। 4 মাসে হাত পাবেন। মানে হাত পা বলতে কি যে ওটা দিলে নড়বে, আপনি বুঝতে পারবেন যে এটা একটা আলাদা কিছু, ফলের ভিতরে আলাদা কিছু আছে। বোঝা গেল? আর 5-7 মাস হয়ে গেলে তো তখন বড় হয়ে যায়, তখন সবই বলতে হয় মোটামুটি সব। তাহলে কি হলো? এইটা করে যদি দেখেন যে বাচ্চা আছে, তাহলে খামারিকে বলবেন আপনার গাভীতে বাচ্চা আছে, এটা বীজ দেওয়া লাগবে না, আপনি বিকাশ করবেন না, কিছু পুষ্টিকর খাবার, কিছু মাল্টিভিটামিনের ব্লক, কিছু ভিটামিন এইগুলো তাকে খাওয়াইতে হবে, ভালো সুষম খাদ্য দিতে হবে, ঘাস দিতে হবে, গাভীটাকে নিরাপদে রাখতে হবে। বোঝা গেল? এই আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এইটা করবেন। আর যদি দেখেন যে যে গাভীর পেটে বাচ্চা নাই, তাহলে দেখা গেল যে গাভী হিটে আসছে, রিপিট ব্রিডিং হচ্ছে, তখন কি করবেন? সবকিছু তো দেখে আসলেন, কোন জায়গায় কোন মানে হর্নটা ভালো আছে, মোটা না চিকন, আপনি সব দেখে আসছেন। দেখে আসার পরে গাভীটাকে সুন্দর করে রেখে এখন আপনি কি করবেন? ক্যান থেকে বীজটা বের করবেন। বোঝা গেছে? তো ক্যান এটা খুব সেনসিটিভ একটা টুলস। এইটা যদি আপনি মানে এর খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু এটা আছে। নাইট্রোজেন ক্যান ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক মতো না হয়, তাহলে সিমেন্ট কনসাম্পশন রেট ভালো হবে। নাইট্রোজেন যদি ঠিক মতো না দেন, যদি ড্রাই হয়ে যায়, তাহলে সেই ক্যান দিয়ে আপনি বীজ রেখে ফিল্ডে দিবেন, আমরা ফিল্ডে ঠিক থাকবে। এইটা রোদে বেশিক্ষণ রাখা যাবে না। ফিল্ডে গেছেন, মোটরসাইকেলের সাথে বাধা আছে, প্রচুর রোদ লাগতেছে, বাতাস লাগতেছে, এই গ্যাস কিন্তু ইভাপোরেট হবে, সবসময় বের হচ্ছেই হবে। তাহলে বাসায় গেছেন, আপনি সারাদিন কাজকর্ম করে একটা সুন্দর এরকম কোন একটা কোনার ভিতরে সুন্দর করে যেখানে বাতাস লাগে না সেই জায়গায় রেখে হবে, যেখানে ঠান্ডা আছে সেখানে, যেখানে প্রচুর বাতাস কিংবা বাচ্চা কাচ্চা আছে সেই জায়গায় এটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? এর ভিতরে নাইট্রোজেন আছে, তাপমাত্রা কত? মাইনাস কত? 196 ডিগ্রি। 196 ডিগ্রি। কত? 196 ডিগ্রি। হাত যদি দেন আপনার আঙ্গুল পুড়ে মানে কিছু ঠান্ডা লাগবে, কিন্তু যে উঠাবেন দেখবেন যে টার্মিনেটর 2 ছবি দেখছিলেন না? আর্নল্ড শোজারনিগার হচ্ছে ওই যে লিকুইড নাইট্রোজেন, এনব্লু লিকুইড নাইট্রোজেন একটা বাল্ক, একটা টাক যা উল্টে পড়ে গেল আর পুরো গাটা ইয়ে হয়ে গেল, তারপরে যখন উঠতে লাগে তখন সব ভেঙে পড়ে যায়, তাই না? এটাও ঠিক, এটাকে বলে ফ্রস্ট বাইট। আপনি নিচে এর ভিতরে হাত যদি দেন, আপনার হাত পুড়ে যাবে, আপনার যত জলীয় কণা, জলীয় যা অংশ আছে সব চুষে নিবে। বোঝা গেল? এখন এই জায়গাটা খুব সাবধান, এটা খুব ভালোভাবে রাখতে হবে, সমতল জায়গায় রাখতে হবে। যখন আপনি ডিলার পয়েন্টে যাবেন, যখন আপনি বীজ কিনতে যাবেন, যখন সরকার এই কর্মীর বিভিন্ন পয়েন্টে যাবেন বীজ নেওয়ার জন্য, তখন কি করতে হবে? রোদের ভিতর দিয়ে মোটরসাইকেল চালা নিয়ে গেছেন,
তাহলে ক্যানটাকে অ্যাটলিস্ট 2-10-20 মিনিট ঠান্ডা করতে হবে, মানে নিচে কিংবা ঠান্ডা জায়গায় ঠান্ডা করতে হবে। স্থির রাখতে হবে। হ্যাঁ, ঠান্ডা করার পরে তারপরে আপনি কি করবেন, নাইট্রোজেন করবেন। আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলে আমরা বিভিন্ন জায়গাতে এরকম গ্যাস দেখছি যে রোদের ভিতরে এসে যদি গ্যাস নেওয়া হয় তাহলে 20% গ্যাস হচ্ছে নষ্ট দেখছি যে তার 20% গ্যাস বেশি লাগে। তো এইটা হচ্ছে 2 লিটারের ক্যান, 1 লিটারের ক্যান 2 লিটার 2.25 অ্যাকচুয়ালি এরিয়া। তো এখানে অ্যাকচুয়ালি গ্যাস থাকবে কত একটু জানতে হবে। গ্যাস থাকবে হচ্ছে 1 কেজি 600। কয় কেজি থাকবে? 1.6 কারণ আমি হিসাব এটা লিকুইড জিনিসের মানে মেজারমেন্ট হচ্ছে লিটারে, লিটারে না হ্যাঁ লিটার আর কেজির হিসাব করতেছি। তো 1 কেজি যখন আমি লিটারে কনভার্ট করব তখন কিন্তু 800 গ্রাম, এটা জানেন তো? 900 গ্রাম না স্যার? 800 কি 900 গ্রাম এরকম হবে, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না এই মুহূর্তে। তাহলে দেখা যাবে কি যে আপনি যেহেতু 2 কেজি গ্যাস নিছেন, আপনি মনে করেন যে 2 কেজি গ্যাস, আসলে তা নয়। দেখা যাবে কি গ্যাস আছে 1 কেজি 600 গ্রাম, 1 কেজি 700 গ্রাম, বোঝা গেছে? কিন্তু যদি রোদে ক্যানটা গরম হয়েছে সাথে সাথে গ্যাস ভরছেন, আপনি ঠিকই বললেন 2 লিটার গ্যাস, কিন্তু একটু পরে আপনি বাসায় নিয়ে যান কোনো এক জায়গায় খালি বোতল একটা মাপ দিবেন আর গ্যাস ভরার পরে মাপ দিবেন, দেখবেন যে আপনার গ্যাস আছে দেখা যাবে যে 1 কেজি 400 মানে টমেটো গেছে, ওই যে গরম যে। তাহলে এটা যেহেতু আমরা প্র্যাকটিক্যালের জন্য নিয়ে এসেছি, এখানে অনেক সিমেন্ট আছে এবং এক একটা সিমেন্ট স্টোরের দাম অনেক। আমরা এই জিনিসটা আপনাদের কাছে শুধু একবার দেখাবো, একবারের কাছে আমরা 2 বার দেখাবো, কিন্তু বারবার এরকম করে দিয়ে এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করার জিনিস না। আমরা যখন প্র্যাকটিক্যালি করি তখন আমাদের হিউজ গ্যাস থাকে এবং সেখানে বীজ যদি নষ্ট হয় আমরা বীজে রাখার একটা ব্যবস্থা করে দিই। তো তাহলে কি হলো, আমরা এইটা এইভাবে উঠাইলাম, এই যে গ্যাসটা উঠতেছে না, ঠান্ডা, খুব ঠান্ডা। তখন কি হলো, এইটা যদি আমি এইরকম পানি, এই জিনিস কিন্তু উঠবে না। আমাকে কি করতে হবে, এই দেখেন এই যে এইভাবে চাপ দিই, তাহলে চাপ দিলে এটা উঠছে। এই যে এটা হচ্ছে 7 স্ট্র, এটা কি 7 স্ট্র, এইটা আমরা নিব, 7 স্ট্রটা আমরা নিব। নেওয়ার পরে কি করব, একটা প্লেটে পানি রাখবো যেখানে পানির তাপমাত্রা হবে 37 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আপনি এই যে মানুষের যে থার্মোমিটার আছে এই থার্মোমিটার দিয়েই মাপতে হবে। হালকা কুসুম গরম, হ্যাঁ কি করে, মানে তো ঠান্ডা, একটু রোদে যদি 5-10 মিনিট রাখেন এমনি গরম হয়ে যাবে। কিংবা বাড়ি এলাকায় বলবেন যে একটুখানি পানি গরম করে, তো পানি গরম করলে কি হলো, যখন তাপমাত্রা থার্মোমিটারে দেখবেন 37 ডিগ্রি 36-37 ডিগ্রি, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ওর সাথে দরকার আবার একটু ঠান্ডা পানি মিশাবে, যদি বেশি গরম হয়ে যায় তখন কি করতে হবে। আমাদের জনগণের এটা কত ডিগ্রি পর্যন্ত মানে ঠিক থাকে? 108 ওটা, হ্যাঁ বলেন। আমরা যখন পানিতে মাপবো তখন আমরা 37 এটা ফারেনহাইট না, না, এটা সেলসিয়াস। সেলসিয়াস ডবল দিকে থাকে না স্যার? দুইটা আপনার সহজ ভাবে বোঝার জন্য বলি, আমার বডির তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি। কয় ডিগ্রি? 37 মানে কি? 37 মানে এই কথা 98.4। কত বলেন? 98.4। তাহলে কি হলো, ওই যে থার্মোমিটার ওইটা আপনি দিলে যখন দেখবেন যে 98.4 উঠছে, আপনি ধরে নেবেন ওই পানির তাপমাত্রা। বোঝা গেল? সহজ, একটু চোখ কান খোলা রাখা লাগবে, নাহলে আপনি যদি কিছুই না বোঝেন এই কাজে আসার দরকার। বোঝা গেছে? যদি এটা না বোঝেন তাহলে আসার দরকার নেই। কেন দরকার নাই? ছাগলের বীজ দিয়ে দিবেন গরুকে, মহিষের বীজ দিবেন ছাগলকে। কারণ বীজের কিন্তু স্ট্রর কিন্তু সাইজ, শেপ সব সেম, শুধু কালার কোড দিয়ে আমরা ধরতে পারি। আপনারা হয়তো নতুন ধরতে পারবেন না, আমরা নিজের শর্টিং করলে এই কালার দেখলে পড়াও লাগে না, আমরা বলে দিই এটাই। এবং এটা সরকার একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেইনটেইন করা হয়।
যে লাল হবে শাহিওয়াল, হলুদ হবে অমর, সাদা হবে ব্রাহ্মা, এই সাদা একটু হালকা গোলাপি হবে হচ্ছে ফ্রিজিয়ান। বিভিন্ন গ্রেডের স্ট্র দেওয়া হয়। স্যার আমাদের বোঝার জন্য কি লেখা থাকবে? হ্যাঁ, না ওখানে লেখা আছে, ওখানে ভুল নাম্বার দেওয়া আছে, ওখানে কোন জাতের সিমেন্ট সেটা লেখা আছে, কত পার্সেন্ট সিমেন্ট সেটা লেখা আছে, কত নাম্বার ব্যাচের সিমেন্ট সেটা লেখা আছে, এবং কোন তারিখে সিমেন্টটা তৈরি করা হয়েছে সেটাও লেখা আছে। কারণ কি, কোন কারণে দেখা গেল একটা সিমেন্ট দিয়ে কোনো কারণে দেখা গেল যে একটা গরু 2-4টা জায়গায় আবর্ষণ হতে পারে না, হতে পারে। তখন আমরা কি করব? তখন আমরা দেখি যে আচ্ছা কত নাম্বার ভুল, কারণ এইটা ওই যে রেকর্ড কিপিং বই আছে, রেকর্ড কিপিং বইটা একটু দেখান। রেকর্ড কিপিং বইয়ে এটা কি হলো, সব তথ্য লিখে দিতে হয়, খামারের নাম লিখে দিতে হয়। হ্যাঁ, এই যে রেকর্ড কিপিং বই, এইখানে দেন আমাকে, এই রেকর্ড কিপিং বই কি করবেন, আপনি এখানে সব লিখে আসবেন যে কোন জাতের বীজ, কত পার্সেন্ট সিমেন্ট, এক্সোটিক ব্লাড মানে কত পার্সেন্ট লেভেলের এটা বীজ, এবং কোন গাভীতে দেওয়া হচ্ছে, সেই গাভীর দুধের উৎপাদন কত, খামারের মোবাইল নাম্বার কি, এর আগে সে কয়টা বাচ্চা দিছে, কবে গরম হয়েছে, কখন বীজ দিলেন, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার নাম সব কিছু লিখে দেওয়া হয়। বোঝা গেল? তাহলে কি হলো, ধরেন কোন এক জায়গায় একটা গাভীর অ্যাবর্শন হয়েছে বা কোন একটা কিছু হয়েছে, 2-4-5টা হলেই কিন্তু আমাদের কাছে রিপোর্ট আসবে, ঠিক না? তখন আমরা কি করি, মাঠ থেকে আমরা এই তথ্যগুলো নিয়ে আসি, নিয়ে আসার পরে যে ব্যাচ নাম্বার থাকে, তখন আমরা কি করি, ওই জিনিসটা আমরা টেস্ট করি, আসলে এটা কি গাভীর দোষ নাকি সারের দোষ। বোঝা গেল? তবে গুরু স্টেশনে যত সার থাকে প্রত্যেকটা সারের ব্রুসেলা সার্টিফাই করা থাকে, ডিএলএস, বিএলআরআই, সাবান, হ্যাঁ।